শুভ সন্ধ্যা। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ফেসবুক পেজ থেকে আজকের লাইভ শুরু করলাম। বিদ্যুৎ ছিল না, হঠাৎ বিদ্যুৎ চলে গেছিল, যার জন্য লাইভ শুরু করতে সামান্য দেরি হলো। আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানান শব্দ শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে একটু জানান। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। শব্দ ঠিক আছে? লাইভটি শেয়ার করে দেবেন। প্রত্যেকে লাইভটি একটু শেয়ার করে দেবেন। বিভিন্ন গ্রুপে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন কিছুতে একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই আজকের লাইভে যুক্ত হতে পারেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসলে প্রত্যেকটা আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ থাকে, প্রত্যেক আলোচনায় ভীষণ গুরুত্বপূর্ণ থাকে। হোমিওপ্যাথি চিকিৎসায় সাধারণত ব্যক্তিত্বকে নির্ধারণ করার প্রয়োজন হয়, যাকে আমরা বলি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। বিভিন্ন মানুষ সাধারণ স্বভাবগত দিক থেকে সবাই দেখতে প্রায় একই রকম, কিন্তু তার মধ্য থেকেও ব্যক্তিত্বের ভিত্তিতে বৈশিষ্ট্যপূর্ণ জায়গায় প্রত্যেকেই আলাদা আলাদা ভাবনা, চিন্তা, কথাবার্তা, মেধা, স্মৃতি, কার্যকলাপ, মেজাজ, টেম্পার, বিভিন্ন কিছুতে বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন। সেই ভিন্নতা নির্ধারণ করাই হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসকের প্রধান কাজ, যাকে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন বলে থাকি, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রতা। ব্যক্তি স্বাতন্ত্রতা সম্বন্ধে ফেসবুকে আমি একটি লেখা দিয়েছি, ওটা অ্যাডাপ্টেশন সম্বন্ধে একটি ছোট্ট লেখা দেওয়া হয়েছে, যেখানে অ্যাডাপ্টেশন সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা পুরোপুরি দেওয়া আছে। তো প্রতিটা ব্যক্তি প্রতিকূল পরিস্থিতির সাথে নিজেকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে তাদের অ্যাডাপ্টেশন বা অভিযোজনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। প্রতিটা প্রাণী, প্রতিটা মানুষ পৃথিবীতে টিকে থাকতে চায়, কেউই ধ্বংস হতে চায় না, নিঃশেষ হতে চায় না। সকলেই নিজেকে এই পৃথিবীতে টিকিয়ে রাখতে চায়। তো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলে তখন প্রতিটা ব্যক্তি তার স্বভাবের অনুকূলে নিজেকে সেই পরিস্থিতির সঙ্গে, সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করি। আর এই কাজের দ্বারা সৃষ্টি কিছু প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ হয়ে থাকে, যাকে রিয়াকশন বলা হয়। সেই প্রতিক্রিয়ার ধরনগুলো দেখে আমরা ব্যক্তি স্বাতন্ত্রতা করতে চেষ্টা করি।
আর এই ব্যক্তির স্বাতন্ত্রতার অনুসারে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করার রীতিই হচ্ছে একমাত্র মূল নীতি, যার ভিত্তিতে সদৃশ বিধান অনুসারে হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করতে পারলে রোগ যদি আরোগ্যের অধীনে থাকে তাহলে সেই রোগী অবশ্যই সুস্থ হয়ে যাবে। আর যদি আরোগ্যের সীমা অতিক্রম করে থাকে তাহলে সে সুস্থতার অনুভূতির উদ্দীপনা উপলব্ধি করতে পারবেন এবং অপেক্ষাকৃত ভালো থাকবেন, লাইফ স্প্যান কিছুটা বৃদ্ধি পাবে, তারপর তার জীবনের লীলা শেষ হবে। দীর্ঘ লাইফ স্প্যান পাবে না। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আইবিএস এর উপরে একটা ক্লাস দিন স্যার, অনুরোধ রইল। ঠিক আছে, চেষ্টা করব। এর আগেও যেহেতু কয়েকটা লেখা আছে, লেখা বলতে আপনার আলোচনা ইউটিউবে দেওয়া আছে, কনস্টিপেশন নিয়ে দেওয়া আছে আর কি। তো তারপরেও আমি চেষ্টা করব আইবিএস নিয়ে আলোচনা করতে। আসলে বিষয়টা হচ্ছে আমাদের রোগের দিকে তো নজর দেওয়া হয় না, নজর দেওয়া হয় রোগীর দিকে। এই জায়গাটা খুব ভালো করে বোঝার। আমি আইবিএস দিয়েই শুরু করি। যখন কোনো ব্যক্তি আইবিএস এ কষ্ট পান, যখন কোনো ব্যক্তি আইবিএস এ কষ্ট পান, সেই আইবিএস এ কষ্ট পাওয়ার সাথে সাথে তার অবস্থা অবনতির দিকে চলে যায়, ক্রমশ ধীরে 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 অবনতির দিকে চলে যায় এবং সে সুস্থতা অনুভব করে না, ভালো বোধ করে না। এই রকম একটি খারাপ পরিস্থিতির সাথে সে নিজেকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে বাঁচার চেষ্টা করে, আর বাঁচার চেষ্টা করতে গিয়ে বিভিন্ন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াতে চেষ্টা করে। এই খাপ খাওয়ানোর চেষ্টার প্রেক্ষাপটে কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে, যে প্রতিক্রিয়ার ধরন দেখে ব্যক্তিত্বগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়। যে ব্যক্তিত্বকে আইডেন্টিফাই করা হবে সেটি এমন হতে হবে যে একটি অত্যন্ত স্বাতন্ত্রতা প্রতিষ্ঠা পেতে হবে। সেই স্বাতন্ত্রতার সদৃশ অনুসারে একটি ভেষজ ঔষধ নির্ধারণ করতে হবে, যা ওই রোগীর জন্য অত্যন্ত উপযোগী এবং আরোগ্যকারী। এই নীতি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে একমাত্র মূল নীতি। প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসক তারা এই নীতি সম্বন্ধে খুব ভালোভাবে অবগত আছেন, অনেক ভালোভাবে অভিজ্ঞতা তাদের আছে। এই জায়গাটা আপনাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে, অবগত হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা ব্যক্তির স্বাতন্ত্রতা প্রতিষ্ঠা করে তার ভিত্তিতে সদৃশ ঔষধ দিতে ধীরে ধীরে দক্ষতা অর্জন করতে সক্ষম হব।
হ্যাঁ, দাঁতটা লাগিয়ে নেব। আসলে বিষয়টা হচ্ছে মানে কাজের এত চাপ আছে, একে বলা হয় ইনডিফারেন্স। ইনডিফারেন্স সাফারিং টু, ইনডিফারেন্স ডাজ নট কমপ্লেন। এটা এই দাঁত আমাকে পিঞ্চিং করে, এই দাঁত আমাকে পিঞ্চিং করে, আমার মনে খারাপ অনুভূতি দেয়, কিন্তু আমি এখন রুগী, পড়াশোনা, এইসব নিয়ে লেখালেখি ইত্যাদি এসব বিষয় নিয়ে এত বেশি ইনভলভ আছি যে আমার কাছে এখন দাঁতের বিষয়টি হয়ে গেছে গৌণ, অথচ আমাকে এটা পিঞ্চিং করে। তাহলে এটা কি হলো? ইনডিফারেন্স ডাজ নট কমপ্লেন বা ইনডিফারেন্স সাফারিং টু। এটা ইনডিফারেন্স। এটা ইনডিফারেন্স কেন? ইনডিফারেন্সের দুটো বিষয় থাকে, একটি হলো কম গুরুত্বপূর্ণ বিষয়, একটি হলো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, হ্যাঁ তার আগে ব্যাখ্যাটা বলে নিই। কম গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিকে কষ্ট দিলেও সে সেটার প্রতি উদাসীন হয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগী থাকে। এটাই হলো ইনডিফারেন্স। কিসের প্রতি ইনডিফারেন্স? সমস্যার প্রতি ইনডিফারেন্স নাকি কষ্টের প্রতি ইনডিফারেন্স? যদি সমস্যার প্রতি ইনডিফারেন্স হয় তাহলে ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট হবে, আর যদি কষ্টের প্রতি ইনডিফারেন্স হয় তাহলে ইনডিফারেন্স টু সাফারিং। এইভাবে রুব্রিকগুলোকে ফিট করতে হয়। এখানে প্রধান রুব্রিক হচ্ছে ইনডিফারেন্স। একটি রুব্রিক শেখানো হলো, কি বোঝা গেল কিনা, শেখা গেল কিনা? ডাক্তার আসলাম উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম, বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোন জেলা? ডাক্তার আসলাম উদ্দিন, বাংলাদেশের কোন জেলা? একটি রুব্রিক শেখা গেল কিনা আমি আমার মূল আলোচনায় অবতারণা করব। আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তার ফারিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি একটি রুব্রিক শেখা হলো কিনা? একটি রুব্রিক শেখা হলো, এর সাথে আরেকটি রুব্রিক হতে পারে ইনডিফারেন্স অ্যাপিয়ারেন্স টু পার্সোনাল। ইনডিফারেন্স টু পার্সোনাল অ্যাপিয়ারেন্স, ইনডিফারেন্স টু পার্সোনাল অ্যাপিয়ারেন্স, এই রুব্রিকটা হতে পারে আমি আমার ব্যক্তিগতভাবে নিজেকে উপস্থাপন করতে আমি উদাসীন, আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না। অর্থাৎ আমার এটাকে দেখে খারাপ লাগছে বটে, কিন্তু তারপরেও আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না। মানে ব্যক্তিগতভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে নিজেকে আমি কিছুই মনে করছি না, ইনডিফারেন্স রয়েছে এর প্রতি। এটাও এর রুব্রিক হতে পারে। এখন আমার এই দাঁতের এই অবস্থাটা দেখে যদি আমার আপনাদের সামনে উপস্থিত হতে খুব লজ্জিত বোধ করতাম, খুব বিব্রত বোধ করতাম, তাহলে এটা এম্বারাসমেন্ট হতো। এম্বারাসমেন্ট, এল মিনস ফ্রম এম্বারাসমেন্ট হতো। যদি এখন আপনারা যখন আমাকে দাঁতের কথাটা মনে করিয়ে দিলেন, তো এটা মনে করার পরে আমার যদি ভিতরে খুব খারাপ লাগতো, খুব রাগ হতো, ভীষণ খারাপ লাগতো, খুব রাগ অনুভব হতো, তাহলে এটা ইন্ডিগনেশন হতো, তাহলে এটা ইন্ডিগনেশন হতো। তো এই প্রত্যেকটা রুব্রিকের সাথে মেডিসিন রয়েছে। এখন বিষয়টা হচ্ছে
আরো অন্যান্য অনুভূতি, অন্যান্য ব্যক্তিত্বের সাথে এগুলোকে কম্বাইন করতে হবে। কম্বাইন করে যে মেডিসিন আসবে তার যে লক্ষণ সমূহ রয়েছে সেগুলো আমার ব্যক্তিত্বের সঙ্গে সদৃশ হচ্ছে কিনা বিচার করতে হবে। বিচার করে দেখে তারপর সেটা আপনার সদৃশ ওষুধ কিনা বলে বিবেচিত হবে। কি এই পর্যন্ত বোঝা গেল কিনা? আমি আমার মূল আলোচনায় অবতারণা করে এ পর্যন্ত আলোচনা আপনাদের কাছে বোধগম্য হলো কিনা? যে কোনো খেয়াল খুশি মতো যে কোনো একটি রুব্রিক নিয়ে আপনি মেডিসিনে চলে যাবেন, হবে না। রাইট ফিলিংসটা আপনাকে ফিল করতে হবে, পেশেন্টের রাইট ফিলিংসটা ফিল করতে হবে আপনাকে, সঙ্গে অবজারভেশন এগুলো দেখতে হবে, তার ভিত্তিতে মেডিসিন নির্বাচন করতে হবে। ডাক্তার জাহাঙ্গীর হোসেন আজম, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি চাপাই নবাবগঞ্জ থেকে শুনছি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন, লাইভটি শেয়ার করে দেন। আমি কিন্তু এখনো আপনাদের কাছ থেকে কোনো জবাব পেলাম না যে আমি এতক্ষণ ধরে যে রুব্রিক নিয়ে আলোচনা করলাম সেইগুলো সম্বন্ধে আপনারা কিছু বুঝতে পারলেন কিনা। রুব্রিক মানে হচ্ছে প্রুভিং সিমটম, মেডিসিনের প্রুভিং সিমটম। রুব্রিক মানে হলো মেডিসিনের প্রুভিং সিমটম। এগুলো কাল্পনিক লক্ষণ নয়, একেবারে প্রভারের কাছ থেকে সরাসরি অবিকৃত অবস্থায় এই লক্ষণগুলোকে রেপার্টরিতে স্থান দেওয়া হয়েছে, সুসজ্জিতভাবে স্থান দেওয়া হয়েছে, যাতে চিকিৎসকরা খুব সহজেই একটি সমুদ্র সম বইয়ের মধ্যে থেকে খুব অল্প সময়ের মধ্যে ওই লক্ষণটিকে বেছে বার করে প্রয়োগ করতে পারেন। তার বিহিত ব্যবস্থা করার জন্য সুসজ্জিতভাবে রুব্রিকগুলোকে রেপার্টরি নামক বইতে সাজানো হয়েছে। ডাক্তার জাহাঙ্গীর হোসেন আজম, থ্যাংক ইউ। যাদের রুব্রিক সম্বন্ধে একটু ধারণা রয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তা চলুন এবার আমি আমার মূল আলোচনায় যাই। কয়েকটি কেস নিয়ে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি আজকে প্রথম একটি কেস দিচ্ছি। আপনারা বলুন, প্রতিটা মানুষ তাকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য পরিবেশের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে লড়াই করে, সংগ্রাম করে। তো লড়াই করতে গেলে, সংগ্রাম করতে গেলে, নিজেকে খাপ খাইয়ে নিতে গেলে, অভিযোজন করতে গেলে, এটাকে অ্যাডাপ্টেশন বলে। তো তার কিছু প্রতিক্রিয়া থাকবে, শারীরিকভাবে প্রতিক্রিয়া, মানসিকভাবে প্রতিক্রিয়া, এগুলো থাকবে। সেই প্রতিক্রিয়ার ধরনগুলোকে দেখে আমরা ব্যক্তিত্ব নির্বাচন করে থাকি। এটাই হচ্ছে মূল নীতি, আর এটাই হচ্ছে আমাদের মূল কাজ, এর বাইরে আর কোনো কিছু নয়। আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন। এই যে লাইভ কেস আপনারা শুনছেন, আমার আলোচনা শুনছেন, এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। সেইখানে আরো প্রচুর ভিডিও আপলোড করা আছে, যেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। যারা মনে করবেন আমার আলোচনা শুনতে চান, তারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি সার্চ করলেই চলে আসবে। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি এই পর্যন্ত সার্চ করলেই চলে আসবে। তখন আপনারা সেটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। ঝিনাইদহ বড়বাজার থেকে, থ্যাংক ইউ। ঝিনাইদহ, আর ঝিনাইদহে আমি ওখানে যাই। ঝিনাইদহ শহরেই, মেন শহরে আমার এক ফুফা রয়েছে এবং আমার ফুফাতো ভাইরা রয়েছে। তো ঝিনাইদহ আমি আমার ফুফাতো বোনের ক্লিনিকে বসি। ঝিনাইদহ
ক্লিনিকে বসি গেলেই তো এবার হয়তো দেখা হবে যদি আপনারা চান। তো অনলাইনে আমি প্রায় কয়েকদিন পর পরই রুগী দেখে থাকি। ঝিনাইদহর প্রচুর রুগী দেখেছি অনলাইনে। আমার ওই ফুফাতো বোনের চেম্বার রয়েছে, তার রেফারেন্সে এই রুগীগুলো দেখা হয়। প্রচুর রুগী এবং রুগীর রেফারেন্সে রুগী আসে, যেটা ওই ওর সাথে আমার ওই ফুফাতো বোনের সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে সাক্ষাৎ করে ঝিনাইদহ। আর আমার ফুফার বাসা হচ্ছে ঝিনাইদহ আপনার গোপীনাথপুর ভেন্নাতলা 1 নম্বর ছাগল ফার্ম গেট, 1 নম্বর ছাগল ফার্ম গেট, ওইখানেই গোপীনাথপুর ভেন্নাতলা, ওখানেই। বেশ, হ্যাঁ অবশ্যই ভালো আছি সত্যজিৎ দাস। ভালো আছি। তো ভালো থাকবেন। আমি আমার আলোচনায় যাচ্ছি। আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন যাতে আরো অনেকের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তা চলুন, 40 বছর বয়সের একজন পুরুষ রোগী, 40 বছর বয়সের একজন পুরুষ রোগী, তিনি আমার কাছে চিকিৎসা নিতে এসেছেন। রোগী বলছেন, আমার বুকে এরকম হাত দিয়ে দেখালেন, মানে হার্টের জায়গাতে হাত দিয়ে দেখালেন, আমার বুকের হার্টের এইখানে মাঝে মাঝে ব্যথা করছে। আমি ভাবছি কোলেস্টেরল বেড়ে গেল নাকি। একজন হার্ট স্পেশালিস্টকে দেখিয়েছি, কিছু পরীক্ষা করতে দিয়েছেন, করতে হবে। ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না। আবার ভাবছি পেটে কি গ্যাস হলো, তা থেকে কি এই ব্যথাটা হচ্ছে। খুব ভয় পাচ্ছি। কিসের ভয়? আমি জিজ্ঞাসা করলাম কিসের ভয়। ভাবছি কোলেস্টেরল, হার্ট ব্লক করে মানুষ মারা যায়। এই বলেই চুপ থাকলেন। তারপর আমাকে একটু এক্সাইটেড করার মতো করে বললেন, আপনি সাহস দেওয়ার জন্য কিছু বলুন, আপনি সাহস দেওয়ার জন্য কিছু বলুন। আর আমি খুব ধ্যানের সাথে তার দিকে তাকিয়ে আছি আর সবকিছু শুনছি। তারপরেই আমি তাকে জিজ্ঞাসা করলাম, কারোর সাথে শেয়ার করেছেন? রোগী বললেন, আমার স্ত্রীকে বলেছি, একজন বন্ধুকেও বলেছি। তারা বলল এটা কোলেস্টেরলের জন্য হচ্ছে না, পেটের গ্যাসের জন্য বুকে চাপ লেগে হচ্ছে। ভয়ের কিছু নেই, খাবার বেছে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। আমি এখন বেছে বেছে খাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, তাদের এই কথা শোনার পরে কেমন লাগলো? তখন তখন মনে একটু সাহস হলো যে ঠিক হয়ে যাবে, মনের চাপ একটু কমলো। আমি তখন বললাম, এটা একদম ঠিক হয়ে যাবে, ভয়ের কিচ্ছু নেই, একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তখন রুগী বললেন, তাই যেন হয়, কিছু পরীক্ষা করতে হলে লিখে দেন, পরীক্ষা করিয়ে নেব। রুগীর চেহারা শান্ত বিশিষ্ট, নরম ধাতুর মানুষ এবং খুবই চিন্তাগ্রস্ত, মুখে কোনো হাসি নেই। তো যখন আমি বললাম একদমই ঠিক হয়ে যাবে, একদিনই ঠিক হয়ে যাবে, তখন একটু হাসি মুখ করে বললেন, তাই যেন হয়, কিছু পরীক্ষা করতে হলে লিখে দেন, পরীক্ষা করিয়ে নেব। এই ছিল একটি কেস, একদম ছোট শর্টকাট কেস। যখন অভিজ্ঞতা অর্জন হয়ে যায় তখন কেসগুলো এর থেকেও ছোট হয়ে যাবে। এটা তাও যেন একটু বড় হয়ে গেছে, এর থেকেও ছোট হয়ে যাবে। আপনাদের একই ধরনের কেসের সাথে বারবার মোকাবেলা করতে করতে এমন অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে,
যেখানে আপনাদের আর টেস্টিং এর জন্য বেশি সময় দেওয়ার লাগবে না। তো দীর্ঘ গবেষণা এবং অনুশীলনের মধ্য দিয়ে, অধ্যয়ন ও অধ্যবসায়ের মধ্য দিয়ে এই এক্সপিরিয়েন্স অর্জিত হবে। এটা সবার জন্য হবে। তো ইতিমধ্যে হ্যাঁ, ডাক্তার সত্যজিৎ দাস, আদাব। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। ডাক্তার ভবতোষ সরকার সবার আগে বলেছেন অ্যাকোনাইট। ডাক্তার সুশীল কর্মকার অ্যাকোনাইট। ডাক্তার মাহবুব বলছেন অ্যাকোনাইট। আর কেউ? আর কেউ? আর কেউ? স্যার, আপনি আমাদের এখানে একবার এসেছিলেন? হ্যাঁ, তো আমি এসেছিলাম মানে আপনার বাসায় গিয়েছিলাম কিনা? আমি তো ঝিনাইদহ যতবার বাংলাদেশে যাই ততবারই ঝিনাইদহ যাই। প্রথম ঝিনাইদহ যাই, ঝিনাইদহ ওইখানে একদিন থেকে তারপর আমি অন্যান্য জায়গাতে যাই। ওটা আমার আপন ছোট খোপা। তো আপনাদের ওখানে গিয়েছিলাম মানে আপনাদের বাসায় গিয়েছিলাম নাকি ঝিনাইদহ গিয়েছিলাম? কি বোঝাচ্ছেন? বুঝতে পারছি না। তো ডাক্তার সরোয়ার জাহান বলেছেন অ্যাকোনাইট। আচ্ছা, আমি একটা কথা আপনাদের সঙ্গে একটু বলতে চাই। সেটা হলো অ্যাকোনাইট সম্বন্ধে আমরা যে লক্ষণগুলো মুখস্থ করেছি, আত্মস্থ করেছি, হৃদয়ঙ্গম করেছি, মনে রেখেছি, স্মৃতিতে রেখেছি, সেটা হলো হঠাৎ রোগের আক্রমণ, মৃত্যু ভয় এবং অস্থিরতা, সঙ্গে ঘন ঘন অনেক পরিমাণে জল পিপাসা। এইগুলো আমরা দেখেছি। এইখানে তার মধ্যে কোনো স্পষ্ট উত্তেজিতও আমরা লক্ষ্য করতে পারি নাই। ঘন ঘন অনেক পরিমাণে জলপানের পিপাসার গল্পও আমরা শুনি নাই, এবং এই রোগের হঠাৎ আক্রমণও আমি বলতে পারি নাই। কেন? কারণ হচ্ছে সে তার সমস্যা শুরু হয়েছে বেশ কিছুদিন। তারপরে তিনি একজন হার্ট স্পেশালিস্টকে দেখিয়েছিলেন। সেখানকার কিছু দিন চিকিৎসা করেছেন, করার পরে যখন না হচ্ছে তারপরে তিনি আমার শরণাপন্ন হয়েছিলেন। ইতিমধ্যে বেশ কিছুদিন পার হয়ে গেছে, তারপর আমার কাছে এসছেন। তো তারপরেও আপনারা অ্যাকোনাইট বলছেন। লাইভটা শেয়ার করুন। আমার আলোচনা আপনাদের মনে হয় খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে। আমি আমার আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি, সঠিক পথ দেখানোর চেষ্টা করি। তো এর থেকে সহজ পদ্ধতি যারা খুঁজতে চান, তাদের সম্বন্ধে আমার আর কিছু বলার নেই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এতদিন আমার সঙ্গে সঙ্গে থেকে যে আমার কথাগুলো বাস্তবসম্মত নাকি হুমকি। বুঝতে পারছেন? ডাক্তার জাহাঙ্গীর হোসেন আজম বলছেন পালসে টিলা। থ্যাংক ইউ। তো চলুন আমি ডিসক্লোজ করছি। আচ্ছা, শেষবারের মতো আরেকবার আমি সুযোগ দিতে চাচ্ছি যে আপনারা অ্যাকোনাইট বললেন কি করে? বড়বাজার সৈয়দ মেহেদী হাসানের বাসায়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক।
ঠিক ওখানে এসেছিলাম ঠিকই। আপনারা অ্যাকোনাইট বললেন কি করে? এই রুগী কখন অ্যাকোনাইট হতে পারে ভাবুন তো। অ্যাকোনাইটের আমরা মেটেরিয়াল যা পড়েছি তার কোনো লক্ষণই আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তাহলে অ্যাকোনাইটটা হলো কি করে? ডাক্তার বিমান পাল ফিয়ার। আচ্ছা, যারা অ্যাকোনাইট বলেছেন তারা কি অ্যাকোনাইটের উপরে থাকার সাহস পাচ্ছেন এখনো? হ্যাঁ না ফটাফট এক কথায় লিখুন। হ্যাঁ অথবা না, হ্যাঁ না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যারা অ্যাকোনাইট লিখেছেন, অ্যাকোনাইট ন্যাপ যারা লিখেছেন, অ্যাকোনাইটকে যারা সাপোর্ট করছেন, তারা এখনো পর্যন্ত অ্যাকোনাইটের উপরে দাঁড়িয়ে থাকার বিশ্বাস আছে কিনা সেটা আমাকে একটু জানান। আমি বুঝতে পারছি না আপনারা, আমি নিজেই কনফিউজ যে আপনারা অ্যাকোনাইট বলছেন কি করে। বলুন ফটাফট লিখুন। হ্যাঁ না, অ্যাকোনাইটের উপর দাঁড়িয়ে থাকতে পারছেন কি না? ডাক্তার বিমান পাল বলছেন ফিয়ার। ডাক্তার সরোয়ার জাহান বলছেন সান্ত্বনা দিলে কষ্ট অর্ধেক লাঘব হয়। আর কেউ বলুন, ফটাফট বলুন, ফটাফট বলুন। হ্যাঁ না, শুধু এইটুকু বলুন। যারা অ্যাকোনাইট বলেছেন তারা অ্যাকোনাইটের উপরেই আছেন নাকি অন্য কোনো মেডিসিন? আমি নিজে কনফিউজ। অ্যাকোনাইট কি করে হতে পারে এই কেসে? ডাক্তার রোমানা সুলতানা বলছেন হ্যাঁ। ডাক্তার সরোয়ার জাহান বলছেন হ্যাঁ। ডাক্তার সুশীল কর্মকার বলছেন হ্যাঁ। কি অবাক কাণ্ড! ডাক্তার শাহিদা হক বলছেন হ্যাঁ। অ্যাকোনাইট। আজকে আমি আপনাদের আর একটা নতুন মেডিসিন শেখাবো এই কেসটার মধ্যে দিয়ে। যে কেস আমি আলোচনা করলাম সেই কেসের মধ্যে দিয়ে আপনাদেরকে আজ একটা নতুন মেডিসিন শেখাবো। আপনারা খুব অবশ্যই আপ্লুত হয়ে যাবেন, অবশ্যই খুশি হয়ে যাবেন। সেই মেডিসিনের কথা যেই না বলবো আপনারা অবাক হয়ে যাবেন যে মেডিসিনটা কি করে হতে পারে। কংগ্রাচুলেশন যারা অ্যাকোনাইট বলেছেন, কংগ্রাচুলেশন, আপনাদের সবাইকে অভিনন্দন। যারা অ্যাকোনাইট বলেছেন 100% অ্যাকোনাইট। সিমটম গুলো কি? অ্যাংজাইটি প্রেশার ফ্রম চেস্ট অন, অ্যাংজাইটি প্রেশার ফ্রম চেস্ট অন। যখনই বুকে চাপ লাগছে তখনই সেটাকে নিয়ে সে ভয় পেয়ে যাচ্ছে। অ্যাংজাইটি ফিয়ার উইথ, এটাও রয়েছে অ্যাংজাইটি ফিয়ার উইথ। আমি যেহেতু রুগীটা নেই এটুকু বলছি, এটাও রয়েছে অ্যাংজাইটি ফিয়ার উইথ, অ্যাংজাইটি প্রেশার ফ্রম অন দ্য চেস্ট। এই বুকের উপরে যখন চাপ পড়ে তখন ওই ব্যক্তির মধ্যে একটা অ্যাংজাইটি সৃষ্টি হয়। কিছু একটা হয়ে যেতে পারে, কিছু একটা হয়ে যেতে পারে এরকম ভয় পায়। তো বুকের উপরে চাপটা কিভাবে আসতে পারে? কোলেস্টেরল বেড়ে যাওয়ার ফলেও হতে পারে, গ্যাসের কারণেও হতে পারে, অ্যানজাইনা পেক্টোরিসির জন্যও হতে পারে, টেনশন দুশ্চিন্তার জন্যও হতে পারে, মনে শক পেয়েছে, যে শক সে সহ্য করতে পারছে না তার জন্যও হতে পারে, কোনো অপ্রীতিকর সংবাদ শুনেছে, ব্যাড নিউজ, তা থেকেও বুকের উপর একটা চাপ হতে পারে। যে কোনো কিছু থেকে বুকে একটা চাপ হওয়া মানেই রোগীর ভিতরে খুব অ্যাংজাইটি সৃষ্টি হয়ে যায় যে কিছু একটা হয়ে যাবে, ভিতরে কিছু একটা নিশ্চয়ই হচ্ছে, নাহলে কেন এটা হচ্ছে।
তখনই পরীক্ষা করতে চাইবে। লাইট ডিজায়ার, লাইট ডিজায়ার। আর সে অন্যকে বলছে তার কষ্টের কথা, ভয়ের কথা অন্যকে বলছে। তারপরে যখনই তারা পজিটিভ কথা বলছেন না, তখনই সে মনের চাপ কমে যাচ্ছে, সাহস হচ্ছে। অ্যাংজাইটি, কোল্ড ড্রিঙ্ক, এমএল, আপনারা জানেন এগুলো সব। ফিয়ার ডেথ অফ হার্ট সিমটম ডিউরিং, ফিয়ার ডেথ অফ ডিউরিং হার্ট সিমটম। আর হচ্ছে অ্যাঙ্গুইশ রেস্টলেসনেস উইথ, অ্যাঙ্গুইশ রেস্টলেসনেস উইথ, মানসিকভাবে সে নিদারুণ যন্ত্রণা পাচ্ছে এবং সে ভিতরে ভিতরে অস্থির রয়েছে। দৈহিকভাবে অস্থিরতা তার দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে তার অনেক বেশি অস্থিরতা রয়েছে। এখানে অস্থিরতা মানে সবসময় যে ফিজিক্যালি অস্থিরতা হতে হবে, ছটপট ছটপট করতে হবে, একবার এখানে একবার ওখানে একবার সেখানে যেতে হবে, ব্যাপারটা তা নয়। মানে মনটা এক জায়গায় স্থিরভাবে শান্তিতে নেই, সবসময় একটা উরুতর অস্থির, মনের মধ্যে শান্তি নেই, একটা অশান্তি, একটা অশান্তির বাতাবরণ চলছে মনের মধ্যে। মরে যাওয়ার ভয় এটা হচ্ছে অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ রেস্টলেসনেস উইথ। এখনই তো আমার মনে হয় আজকের আগে থেকে এই রকম লক্ষণ সদৃশ্যে আপনার অ্যাকোনাইট ব্যবহার করতে পেরেছিলেন কিনা, এই আলোচনার দ্বারা আপনারা উপকৃত হতে পারছেন কিনা সেটা বলুন। আজকের আগে থেকে আপনারা মানে এই অ্যাকোনাইটকে এইভাবে আপনারা চিনতে পারতেন কিনা, কত সহজ করে দেওয়া হচ্ছে আপনাদেরকে বোঝার জন্য, কত সহজ করে দেওয়া হচ্ছে। যাই হোক, আপনারা মাঠে নেমে প্রথম বলেই ছক্কা মেরে দিয়েছেন। তা চলুন আপনারা লাইকটি একটু শেয়ার করুন, লাইকটি শেয়ার করুন। এই হচ্ছে সদৃশ, এই সদৃশ্যতার সাথে মেডিসিন প্রয়োগ করলে 100 খুব দ্রুত রেজাল্ট পাবেন। আপনি আপনার ক্লিনিকে বসেই রেজাল্ট পাবেন। চলেন পরের কেসটা বলি। 43 বছর বয়সী একজন পুরুষ রোগী, 43 বছর বয়সের একজন পুরুষ রোগী, তার ফিস্টুলা হয়েছে, পুঁজ হয় মাঝে মাঝে, অ্যালার্জি আছে, হে ফিভার আছে, সর্দি হাঁচি ইত্যাদি সমস্যায় তিনি ভুগছিলেন। এখন তার সবচেয়ে বড় সমস্যা হলো ফিস্টুলার ব্যথা ঘন ঘন আসছে এবং ঘন ঘন পুঁজ হচ্ছে, এটা তার সব থেকে বড় সমস্যা। রোগী বলছেন ফিস্টুলার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, ভয় লাগছে, কিছু হয়ে যাবে না তো? কোন স্থানের ক্ষত থেকে দীর্ঘদিন ধরে পুঁজ হতে থাকলে পরে তো ক্যান্সার হয়ে যেতে পারে। এই বলে চুপ হয়ে গেলেন। তো আমি বললাম, তো ক্যান্সারের ভয় হচ্ছে কেন? ক্যান্সার হলে ভীষণ যন্ত্রণা, ক্যান্সার হলে ভীষণ যন্ত্রণা, ধীরে ধীরে খারাপ হতে থাকে, বিছানায় পড়ে থাকতে হয়, সীমাহীন কষ্ট পেতে হয়। আর ধাপ করে পড়ে মরে গেলে তো হয়েই গেল। মানুষ যখন জন্মগ্রহণ করেছে তখন মরে যাবে, কিন্তু এই যে এত কষ্ট, পচন হবে, একটা ভয়ঙ্কর ব্যাপার না, বিভৎস ব্যাপার। আমার এই জন্য খুব চিন্তা হচ্ছে। একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন অপারেশন করতে হবে। আমি অপারেশনকে ভীষণ ভয় পাচ্ছি, কারণ অপারেশন করার পর যদি ক্ষত না শুকায় তাহলে সেটা খারাপ হয়ে যাবে, তখন সারানোই মুশকিল হয়ে যাবে। ওই জন্য আপনার কাছে এলাম। দেখবেন এই কথাগুলো রোগীরা প্রায়ই বলে। আর এই হুবহু কথাগুলো বলা মানেই যে এই মেডিসিন হবে তা কিন্তু নয়। এই কথাগুলোর সাথে আপনার তার
ব্যক্তিত্বগুলোকে মেলাতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, কারোর সঙ্গে আলোচনা হয়েছে? রুগী বললেন, না, আমি শুধু আমার স্ত্রীকে বলেছি, তাছাড়া আর কাউকে বলিনি। অথচ এখন আইটি রুগী সে তার স্ত্রীকেও বলেছেন, তার একজন বন্ধুকেও বলেছেন। আরে কাউকে বলেননি, শুধু স্ত্রীকে। স্ত্রী ঘরের মানুষ, কাছের মানুষ, শুধু তাকে বলেছেন, বাইরের কোনো লোককে বলেননি। আমি তাকে আরেকটি কথা জিজ্ঞাসা করলাম যে স্ত্রী কি বললেন? রোগী বললেন যে স্ত্রী বলল যে ওটা খারাপ কিছু নয়, ফিস্টুলা থেকে মাঝে মাঝে ব্যথা পুঁজ হয়, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো সেই কথা শুনে কেমন লাগলো? রোগী বলছে একটু সাহস হলো, কিন্তু যখনই আবার একা হয়ে যাচ্ছি, রোগের কথা মনে হচ্ছে, তখনই ভয় লাগছে। পজিটিভ কথা শোনার পরে অল্প সময়ের জন্য মনের চাপ কমছে, একটু সাহসও হচ্ছে, কিন্তু একা হয়ে গেলে আবার সেটা মনে করছে, আবার ভয় পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে কষ্টের কথা তো কাউকে বলা হয়নি বাইরের লোকজনকে, তো আপনার চেহারা, অঙ্গভঙ্গি, মন মানসিকতা এগুলো দেখে বাইরের লোকজন কি অনুভব করতে পারবে যে আপনি অসুস্থ বা ভুগছেন? না, তা পারবে না। আমি তো বাইরে খুব একটা বার হচ্ছি না, এই সমস্যাটা হবার পর থেকে খুবই ভয়ে ভয়ে আছি। তবে বাইরে বার হলে আমি কাউকে বুঝতে দিই না যে আমার ভিতরে কি হচ্ছে। আমি স্বাভাবিক, ভিতরে কষ্ট হলেও আমি হাসার চেষ্টা করি, স্বাভাবিক থাকার চেষ্টা করি। তো রোগের কথা আর কাউকে বললেন না কেন? বা আপনি ওইভাবে নিজেকে, এই দেখেন, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন, নিজেকে বাঁচার তাগিদে। এইগুলো হচ্ছে অ্যাডাপ্টেশন, এইটাই আমি বোঝাতে চাইছিলাম। এইগুলোই হলো অভিযোজন। তো আপনি আপনার পরিস্থিতিকে লুকাচ্ছেন কেন, কাউকে দেখাচ্ছেন না কেন? তখন বলছেন যে কাউকে বলে কি হবে, কেউ তো সারাতে পারবে না, তাছাড়া এমন জায়গায় রোগটি হয়েছে, বলতেই কেমন লাগবে, তারা শুনেই বা কি ভাববে, লজ্জার ব্যাপার, নিজেকে ছোট মনে হয়। আচ্ছা, কেউ খারাপ কথা শোনালে কেমন লাগবে মনে হচ্ছে? মানে নেগেটিভ কথা যদি কেউ শোনায় তাহলে কেমন লাগবে মনে হচ্ছে? ওরে বাবারে, ভীষণ ভয় লাগবে, আমি খারাপ কথা শুনতে চাই না। এই পর্যন্ত কেস। দেখুন কিভাবে সে নিজেকে অভিযোজন করছে, নিজেকে কিভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে নিজেকে টিকিয়ে রাখতে চেষ্টা করছে। এটাই হলো অ্যাডাপ্টেশন। এগুলো পার্সন টু পার্সন ভ্যারি করে। আর এটাই হলো তার প্রতিক্রিয়া, তার রিয়াকশন ডিউ টু সিকনেস। এই জায়গাগুলোকে আমাদের বুঝতে হবে, আর কিছু নয়। এইগুলো বুঝে ঠিক এর সদৃশ একটি ওষুধ আপনাকে নির্বাচন করতে হবে, তাহলেই কেল্লা ফতে। এটুকুই একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের কাজ, এর বাইরের কিছু নয়। মানে আচ্ছা, এইবার একটা কথা বলি, এই যে আমি লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো হচ্ছে তার ধাতুগত লক্ষণ, দীর্ঘদিন ধরে ভুগছেন। এখন এই ব্যক্তির সদৃশ যদি মেডিসিনটি আপনি নির্বাচন করতে সক্ষম হন, ভালো করে বুঝবেন কিন্তু জায়গাটা, এই ব্যক্তির সদৃশ্যে একটি সদৃশ ঔষধ নির্বাচন যদি করে ফেলেন, তাহলে সেই ওষুধ ব্যক্তির মায়াজমের সদৃশ, অটোমেটিক্যালি মায়াজমের সদৃশ হয়ে যাবে নাকি সদৃশ হবে না? বলুন তো, এই মায়াজমের ব্যাপার নিয়ে একটুখানি কথা বলুন। মেডিসিনটি যদি এই ব্যক্তির একেবারে সদৃশ হয়ে যায়, তাহলে ওই মেডিসিনটি মানে আপনার অজ্ঞাত সারেই
মেডিসিনটি মায়াজমের সদৃশ অটোমেটিক্যালি হয়ে যাবে কি হবে না? আপনাদের কি ধারণা? বলেন আপনাদের ওপিনিয়ন কি? Yes, sir. Your conversation will be very helpful for us all. Thank you. Thank you. Thank you. এমডি জাহিদ স্যার, আপনি তো সুন্দর করে সাজিয়ে বলেন, কিন্তু চেম্বারে কিভাবে আমরা চিনব এইগুলো আলোচনা করবেন। আমি এগুলো সাধারণত সাজিয়ে বলতে চাই না, এগুলো আমি সাজিয়ে বলতে চাই না। এর আগে অনেক ভিডিও করেছি, আপনি দেখবেন, এবং আজকে যে আলোচনা করছি এগুলোও আমি সাজিয়ে করে নিই। আমার অভিজ্ঞতা থেকে, আমার অবজারভেশন এবং পেশেন্টের পরিস্থিতি দেখে আমি ঠিক ঠিক সেইভাবে প্রশ্নটা করতে চেষ্টা করি। কিন্তু যে প্রশ্ন সরাসরি পরিচালক কোনো প্রশ্ন হবে না, হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার হবে না, সেইগুলো এটা অর্জন করতে আমাকে অনেক ভুগতে হয়েছে। দীর্ঘদিন আমাকেও শেখায়নি, আমি অনেক শেখার চেষ্টা করেছি, কিন্তু আমি কোথাও থেকে শিখতে পারিনি। অনেক থেকে থেকে ব্যর্থ হয়ে হয়ে পরে এই জায়গাটায় আসতে পেরেছি। দেখবেন আপনারা, আগে আমার প্রায় কেস অনেক লম্বা হতো, অনেক লম্বা, তখন কম বুঝতাম। যখন আপনি বেশি বেশি বুঝে যাবেন তখন আপনার কেস টিকিং হবে ছোট, আর যখন আপনি বুঝতে পারবেন না তখন কেস টিকিং হবে লম্বা। তো এখনো যেখানে আমি সহজেই বুঝে যাই তখন আমার কেস টিকিং হয় ছোট, আর যেখানে বুঝতে পারি না তখন কেস টিকিং হয় লম্বা। এমনও আছে যে একটা পেশেন্টের সঙ্গে 2 ঘন্টা কথা বলার পরও তাকে এখনো আমাকে বলতে হয় আমি পারলাম না। আপনাকে আর একটা দিন সময় দিতে হবে, আমি আপনাকে ওষুধ দিতে পারবো না। আপনাকে আর একটা দিন সময় দিতে হবে, যদি রাজি থাকেন আপনাকে আমি ওষুধ দেব, আর রাজি না থাকলে আমি ওষুধ দিতে পারবো না। এবং এই 2 ঘন্টার সময় ব্যয় করলাম বলে তাকে ফাইটাম দিয়ে যে আমি টাকাটা নিয়ে নেব, আমি সেটাও করি না। আমি করি না, আমার সময় ব্যয় হয়েছে হয়েছে, আমি রুগীকে ঠকাতে চাই না কোনোভাবেই। আমার 2 ঘন্টা কেন 3 ঘন্টা ব্যয় হলেও আমি যদি তার ট্রিটমেন্ট করার সুযোগ না পাই আমি তার সঙ্গে 1 পয়সা নেব না। আমার যত পরিশ্রম হলো আমি নেব না। আর যদি ট্রিটমেন্ট করার সুযোগ আমি পাই, সে যদি আমাকে সুযোগ দেন যে ঠিক আছে ডাক্তারবাবু আপনি কবে দেখার সুযোগ পাবেন বলেন, সেই দিন আমি আরেকবার আপনাকে সুযোগ দেব। আমি তখন তাকে বলবো যে ঠিক আছে আমি আপনার টাকাটা নেব। আর এই রুগী দেখার আগে যদি আমি টাকা নিয়ে নেই এবং সে যদি বলেন যে না ডাক্তারবাবু আমাকে আজকেই ওষুধ দিতে হবে, আর যদি না দেন তাহলে আমি অন্য কোনো ডাক্তারের কাছে যাব, আমি সাথে সাথে তার টাকা ব্যাক করে দেব। আমি কখনোই তাকে বলবো না যে আমি 2 ঘন্টা ধরে আপনাকে দেখলাম, এতক্ষণ আমি অন্য পেশেন্ট দেখতে পারতাম ইত্যাদি ইত্যাদি, আমি কখনোই নেব না। কারণ হচ্ছে একটা বিষয়কে আমি খুব মানি, সেটা হলো আমি যে 2 ঘন্টা কাজ করলাম, 2 ঘন্টা কাজ করার পরে ফলাফল 0, তার মানে আমি কোনো ফলপ্রসূ কোনো কাজ করতে পারি নাই, ফলপ্রসূ কোনো কাজ করতে পারি নাই। অর্থাৎ আমার যতটা সময়ই পার হোক না কেন, যেহেতু আমার কাজের মধ্যে কোনো উৎপাদনশীলতা দেখা যায়নি, তাই আমার জন্য ওই টাকা নেওয়াটা বৈধ হবে না। একটা সহজ উদাহরণ, আপনাকে একটা কাজ দেওয়া হলো, একটা বড় পাথর আছে এক জায়গায় 10 কুইন্টাল ওজন কি 10 টন ওজনের একটা বড় পাথর আছে, আপনাকে ওই পাথর ওইখান থেকে আরেক জায়গায় সরিয়ে রাখার জন্য আপনাকে কাজটা দেওয়া হয়েছে। আপনি 8 ঘন্টা ধরে চেষ্টা করার পরে আপনি 1 ইঞ্চিও সরাতে পারেননি, যেখানের পাথর সেখানেই রয়েছে। ফিজিক্সের অনুযায়ী আপনার কার্যকরীর ফলাফল 0, আপনি কোনো কাজ করতে পারেননি, কোনো কাজ করেননি, এই জন্য টাকা নেওয়া যাবে না। যদি আপনি ওইখান থেকে
সরিয়ে স্থানান্তরিত করতে পারতেন, তাহলে সেইখানে তাকে একটা বিবেচনায় আসতে হবে। সেই বিবেচনা মোতাবেক এর যা ক্ষমতা আর কাজের যা ওজন, সেটা কতটা করার মতো যুক্তিযুক্ত, তার ভিত্তিতে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে, সেটা বলতে হবে। এই জন্য আমি এগুলো করি না। এখনো অনেক রুগী আছে যার কেস ট্রিটিং করতে আমার বহু সময় লেগে যায়। গত কাল না পরশু অনলাইনে একটা পেশেন্ট দেখেছি, যে পেশেন্টের জন্য আমি 2-2.5 ঘন্টা পরিশ্রম করার পরেও শেষে সেই পেশেন্টকে আমাকে বলতে বাধ্য হয়েছে, হলো না, আরেকদিন দেখতে হবে। আরেকজন দেখতে হবে, নন বাঙালি, ঝাড়খণ্ড রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি পেশেন্ট। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন। ওই পেশেন্টের মেডিসিন ক্যালকিরিয়া ফস বলেছেন ডাক্তার বিমান পাল। আচ্ছা, আর কেউ? পেশেন্ট সরাসরি কোনো কথা আপনাকে বলবে না, সরাসরি কোনো কথা বলবে না, এইভাবেই আপনাকে বলবে, যা দেখে আপনাকে এবং পর্যবেক্ষণ দিয়ে ওই ব্যক্তিত্বটাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে কি এই ব্যক্তি আপনার সামনে বসে আছে। আর কেউ? আর কিভাবে আমি পেশেন্ট গুলোকে দেখি সেগুলো আপনার আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম স্পেশাল টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে প্রচুর ডাক্তারবাবুরা রয়েছেন। সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়া হয়, ওটা পে গ্রুপ, অল্প কিছু পয়সার বিনিময়ে ওখানে ক্লাস করানো হয়। ওইখানে আমি সপ্তাহে বেশ কয়েকটা পেশেন্ট দেখাই সরাসরি লাইভে, নতুন কেস, ফলো আপ ইত্যাদি সবকিছু। তো সেইখানে যদি আপনারা অ্যাটেন্ড করেন, তাহলে আপনারা এটা শিখে যাবেন যে আসলে একটি পেশেন্ট অনেক কথা বলে, অনেক কিছু, তার মধ্য দিয়ে সিমটম গুলো কি করে কালেকশন করতে হয়, আলাদা করতে হয়, এবং কোনগুলো সিমটম কোনগুলো সিমটম নয়, এইগুলো আপনারা শিখে যাবেন। কিভাবে একজন ভালো মানের ডাক্তার হওয়া যায় বলবেন প্লিজ। আজ 10 বছর হলো একটা রোগীও চিকিৎসা দিতে পারি না। সেই তো, আমার আলোচনা থেকে আপনি একটু উপলব্ধি করুন, আমার আলোচনা থেকে উপলব্ধি করুন যে ভালো চিকিৎসক হতে গেলে আপনাকে কি করতে হবে। আমি বহু জায়গায় ছুটেছি, বহু জায়গায় দৌড়িয়েছি। ডাক্তার অ্যাডভান্স হোমিওপ্যাথি, সেন্টার ফর অ্যাডভান্স হোমিওপ্যাথি বলছেন ক্যালকিরিয়া কার। আমি বহু জায়গায় ছুটেছি, খরচের দিকে আমি কখনো তাকাইনি। আমি প্রচুর প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে এসেছি, অসম্ভব প্রতিকূল পরিস্থিতির সাথে আমি মোকাবেলা করে এসেছি। আমি দারিদ্রতার কাছে আপোষ করিনি। আমার সারা জীবন, মানে আমার সারা জীবনের প্রায় সবটাই দারিদ্রতার, কঠিন দারিদ্রতার সঙ্গে কেটেছে। আমি তবুও তার সাথে আপোষ করিনি। কঠিন দারিদ্রতার সঙ্গে মোকাবেলা করেই আমি ছুটেছি। যেমন আমি এখন দাঁতের দিকে তাকাই না, ভালো কিছু করতে গিয়ে আমি দাঁতের দিকেও তাকাচ্ছি না, ঠিক সেই রকম আমি হোমিওপ্যাথিকে অর্জন করতে গিয়েও আমি আমার পেটের দিকে তাকাইনি, দারিদ্রতার দিকে তাকাইনি। শিখতে হবে, এটাই আমার মন পণ ধ্যান জ্ঞান শিখতে হবে। অসংখ্য ব্যর্থ হয়েছি বিগত জীবনে। যাদের কাছে আমি ব্যর্থ হয়েছি তাদের কাছে আমি একটা ফালতু ডাক্তার মনে হতে পারে, আমিও সেটা স্বীকার করি। ওই ব্যর্থগুলো যদি না হতাম, আজকে এই জায়গা আমার তৈরি হতো না। আমি গবেষণা করেছি, আমি এগুলো নিয়ে ছলচাতুরি করি নাই। যদি ছলচাতুরি করতাম, তাহলে আজকে আমি আপনাদের সাথে সঠিক জিনিসকে শেয়ার করতে পারতাম না।
জলচাতুরি করলে, গবেষণা করলে ব্যর্থ তো হবেই। ব্যর্থ না হলে আপনি গবেষণায় সফলতা কি করে পাবেন? ব্যর্থ হতে 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 তবে তো সফলতা। তো বিগত জীবনে প্রচুর পেশেন্ট আমার ব্যর্থ হয়েছে, সফল হয়েছে। তখন আমি চিন্তা করেছি এটা যদি এই লক্ষণগুলোর দ্বারা সফল হয়, তাহলে অন্য মেডিসিনের ক্ষেত্রেও ঠিক এই ধরনের কিছু আছে, সেটা কি? এইগুলো আমি গভীরভাবে বুঝেছি এবং সবসময় মনের মধ্যে ওগুলোকে রাখতাম। সবসময় আমার লেখা আপনি আমার মানে এই বাড়ির চারিপাশে যে কোনো জায়গাতে কাগজের টুকরা পাবেন। আমার চেম্বারে মানে অসংখ্য খাতা আমি শুধু লিখেছি, লিখেছি নানান কিছু, খুব এখনো পড়াশোনা করি। যার জন্য আমি আমার পড়াশোনা করতে গিয়ে দাঁতের দিকেও তাকাচ্ছি না। আমাকে বাড়িতে প্রায়ই বলে দাঁতের ডাক্তারকে দেখাতে। আমি 2 দিন 3 দিন গিয়েছি, কিন্তু খোলা দেখতে পাইনি, বন্ধ 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 বন্ধ। যেটা একদিন যাব, ওকে গিয়ে মাপ দিয়ে আসবো, সব ঠিকঠাক করে আসবো, আর একদিন যাবো গিয়ে নিয়ে চলে আসবো, কিন্তু 2-3 দিন বন্ধ। ফলে আমার ইন্টারেস্ট কেটে গেছে, কিন্তু লাগাতে হবে। এভাবেই এই জায়গাগুলো অর্জন হয়েছে, এমনি এমনি হবে না। তো চলুন আমি বলি, কংগ্রাচুলেশন ডাক্তার, সেন্টার ফর অ্যাডভান্সড হোমিওপ্যাথি, কংগ্রাচুলেশন ক্যালকিরিয়া কার। ওই পেশেন্ট হলো ক্যালকিরিয়া কার। ক্যালকিরিয়া কার্ভের এই পেশেন্টের মধ্যে আমি তার মাথায় ঘাম, নিদ্রার মধ্যে বালিশ ভিজে যাওয়া দেখিনি, তার দুধ পানে অম্বল অ্যাসিডিটি বা গড় হজমের বৃদ্ধি আমি দেখিনি। সর্দি ঠান্ডা লাগার প্রবণতা তার মধ্যে ছিল। তার ডিম খাওয়ার আকুল স্পৃহা তার মধ্যে ছিল না। যেহেতু অ্যালার্জি প্রোফাইলে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি এবং বহু জিনিসের প্রতি অ্যালার্জির হাইপার সেন্সিটিভিটি ছিল, আর এজন্যই তার ঘন ঘন সর্দি ঠান্ডা লাগার একটা প্রবণতা প্রবল ভাবেই ছিল। এটা ছিল। তো মূল জায়গা থেকে ওই ব্যক্তি সরেনি। প্রতিটা ব্যক্তির মধ্যেই মূল যে বিশেষ বৈশিষ্ট্য, সেটা বর্তমান থাকবে। আপনি নিজেকে দিয়ে একবার বিবেচনা করে দেখুন, আপনি ছোটবেলায় যা ছিলেন, জ্ঞান হবার পরও তাই ছিলেন, আজও তাই আছেন, এবং যে কোনো সমস্যার মুখোমুখি হলে সেইখানে আপনার মধ্যে প্রতিক্রিয়ার ধরনগুলো একই রকমের। অতএব আপনি ওই ব্যক্তিত্ব স্বাতন্ত্রতা বরাবর বয়ে নিয়ে বেড়াচ্ছেন। তো এইগুলোর সাথে কি হয়, কখনো কখনো এই পুরাতন পীড়ার জায়গাতে তরুণ পীড়ার উচ্ছ্বাস ঘটে। তখন ওই ধাতুগত অবস্থার মেডিসিন না দিয়ে তরুণ অবস্থার সাথে সম্পৃক্ত ওষুধের লক্ষণ সমূহের ভিত্তিতে একটি সদৃশ ওষুধ দিতে হবে। সেটি যে কোনো মেডিসিন হতে পারে, কিন্তু সেটা ধাতুগত মেডিসিন নয়, সেটা যে কোনো মেডিসিন হতে পারে। এইভাবে আপনাকে ট্রিটমেন্টটা পরিচালনা করে নিতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। এই জন্য অ্যাকুট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ আলাদা, সিমটমগুলো আলাদা থাকে। ওটা ক্যালকিরিয়া কার। লক্ষণ কি ছিল? ফেয়ার অফ ক্যান্সার, সরাসরি ফেয়ার অফ ক্যান্সার। কেন ক্যান্সার নেওয়া হয়েছে গত দিনের ভিডিওতে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফেয়ার অফ ডেথ অ্যান্ড ফেয়ার অফ ক্যান্সার, এদের মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে, ওটা দেখে নেবেন। লাস্ট যে ভিডিও দেওয়া না, গত দিনের আগের ভিডিওতে দেওয়া হয়েছে। লাইট ডিজায়ার ফর আর হচ্ছে হরিবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্টস হার প্রফাউন্ডলি। খারাপ কথা সে শুনতেই চায় না। খারাপ কথার দ্বারা সে
প্রবলভাবে প্রভাবিত হয়, প্রচন্ডভাবে ভয় পায়, ভয়ঙ্কর হরবিল মনে করে, শুনতে চায় না। সোশ্যাল পজিশন কনসার্ন অ্যাবাউট, এই জন্য সে তার সমস্যার কথা কাউকে বলতে চাইছে না, তাই সে হাইডিং হিমসেলফ করছে, লুকিয়ে রাখছে। কেন? একটা রুব্রিক রয়েছে, ফেয়ার অবজার্ভ, ফেয়ার অবজার্ভ অফ হার কন্ডিশন, ফেয়ার অবজার্ভ অফ হার কন্ডিশন একটা লক্ষণ রয়েছে। সে ভয় পায় যে সে তার সমস্যা সমস্যাগুলি অন্যদের দৃষ্টিতে পরিলক্ষিত হবে, এটা সে ভয় পায়। এটা হলে কি হবে? তার সম্মান নষ্ট হবে, সে নিজেকে একজন মর্যাদাপূর্ণ মানুষ করে, সম্মান নষ্ট হবে, তাই সে এটাকে লুকিয়ে রাখে, এটাই তার কনসার্ন। তাহলে সে এইভাবে নিজেকে বাঁচাচ্ছে, অ্যাডাপ্টেশন থেকে অভিযোজন করছে। প্রতিটা ব্যক্তি আলাদা আলাদা ভাবে এরকম করে অভিযোজন করে। ক্যালকিরিয়া কার্ভ। এবার ক্যালকিরিয়া কার্ভের দীর্ঘ জার্নি পড়লে তখন বোঝা যাবে, না হলে শুধু এতটুকুতে ক্যালকিরিয়া কার্ভকে আপনারা বুঝতে পারবেন না, তার জার্নি জানলে পরে তখন বোঝা যাবে। কিন্তু রুব্রিক গুলো সম্বন্ধেও আপনাকে একটু ধারণা রাখতে হবে, যেহেতু লক্ষণ তো। তবে রুব্রিক গুলো সরাসরি ব্যাখ্যা, মানে ব্যাখ্যা বলতে কি, রুব্রিক গুলো সরাসরি আপনার অর্থ সরাসরি শব্দার্থে যদি আপনারা ব্যবহার করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা ব্যর্থ হবেন। রুব্রিক গুলোকে রূপক অর্থে, অনুভূতির অর্থে ব্যবহার করতে হবে, ব্যবহার করা শিখতে হবে। যদি আপনারা সরাসরি অনুবাদের ভিত্তিতে যা মানে দাঁড়ায় সেই অনুসারে রুব্রিক গুলোকে ব্যবহার করতে চেষ্টা করেন, আপনারা শতকরা 95% রুগীর ক্ষেত্রে ভুল ভাল প্রয়োগ করবেন, ভুল প্রয়োগ হবে। এই জন্যে যে রেপার্টরিগুলিতে রুব্রিকের ব্যাখ্যাগুলোর অনুভূতির অনুসারে ব্যাখ্যা করা নেই, সেই রেপার্টরিগুলো পড়লে আপনারা রুব্রিক সম্বন্ধে সঠিক ধারণা পাবেন না। তবে যেখানে সরাসরি জাস্ট অনুবাদ করা হয়েছে, রুব্রিকের অনুবাদ, যেমন ফিয়ার অফ ডেথ মৃত্যু ভয়, শুধু মৃত্যু ভয়, অনেক মেডিসিন, শুধু এতটুকু যদি থাকে। আপনার ফিয়ার অফ ক্যান্সার হবার ভয়, তো যাদের টিউমার আছে, আপনার দীর্ঘদিন ধরে মেনস্ট্রুয়েশন হচ্ছে, আপনার ওই মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে, টিউমার হবার ভয় পাচ্ছে তাদের, বা স্তনের ভিতরে টিউমার আছে, টিউমার হবার ভয় পাচ্ছে, তারা সবাই ক্যান্সার হবার ভয় পায়। তো এখানে সরাসরি ক্যান্সারের ভয় এটুকুই যদি আপনারা জেনে এটাকে ব্যবহার করতে চান, আপনারা শতভাগ ব্যর্থ হবেন। এই রুব্রিক ব্যবহারের জায়গাতে আপনারা শতভাগ ব্যর্থ হবেন। তবে হ্যাঁ, যে কোনো রেপার্টরি পড়লে হবে কি, সেটা আপনার সোর্স অফ স্টাডি হিসাবে পড়তে পারেন। যারা আমাদের মতো এরকম মানসিক লক্ষণগুলোকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে হোমিওপ্যাথি সদৃশ ঔষধ নির্বাচন করতে সচেষ্ট হন, তাদেরকে যারা ঘৃণা করেন, অবজ্ঞা করেন, তাদের জন্য সোর্স অফ স্টাডি হিসাবে ওইসব সরাসরি অনুবাদকৃত রেপার্টরিগুলো তাদের জন্য অনেক ভালো হবে। ওই রেপার্টরিগুলো পড়ার পরে আস্তে আস্তে তাদের ভিতরে ওই রুব্রিকগুলো অন্যান্য মানে গভীরতা সম্বন্ধে জানতে উৎসাহ আসবে, তখন তারা অন্যান্য রেপার্টরিগুলো পড়ার উৎসাহ পাবে, আগ্রহ পাবে। এই জন্য তারা সোর্স অফ স্টাডি হিসাবে অনুবাদকৃত রেপার্টরিগুলোই পড়তে থাকুন, সমস্যা নেই, ভালো হবে। সেরকম একটা রেপার্টরি আপনারা নিতে পাবেন, ওই যে অভিধান বলে যেটা বার করেছেন ডাক্তার বিদ্যুৎ চৌধুরী, এটা সোর্স অফ স্টাডি হিসাবে রেপার্টরিটা একেবারেই ভালো সোর্স অফ স্টাডি। কিন্তু ওখানে বিশ্লেষণ নেই, বিশ্লেষণ না দেওয়ার জন্য খুব বেশি উপকৃত হতে পারবেন না। তবে যারা ক্লাসিক্যাল বলে নিজেদেরকে দাবি করেন, তাদের সোর্স অফ স্টাডি হিসাবে একেবারে পারফেক্ট বই, আপনারা পড়তে পারেন ওটা। আর যারা রুব্রিক সম্বন্ধে একটু বোঝেন, রুব্রিক সম্বন্ধে একটু ধারণা আছে, তারা
তাদের জন্য ওই বইটা কোনো কাজে আসবে না। ওই বইটা তাদের জন্য কোনো কাজে আসবে না, তাদের জন্য। কেননা ওই বই যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, যারা রোগীর সম্বন্ধে বোঝেন তাদের জ্ঞান গরিমা অভিজ্ঞতা আরো ডিপ, অনেক গভীর। ও মানে তাদের খোরাক ওইখান থেকে পোষাতে পারবে না। তবে যারা ক্লাসিক্যাল বলে নিজেদেরকে দাবি করেন এবং সরাসরি রুব্রিকের অর্থগুলো অনুবাদ করে অনুবাদকৃত অনুভূতিকে রুব্রিক হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য এই বইটা ঠিক আছে। চলুন, ফেরামফস একটা মেডিসিন। এটাকে আমি আপনাদেরকে আগে থেকে বললাম, কারণ হচ্ছে এই মেডিসিনের ব্যক্তিত্ব সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা আপনি কোথাও পাবেন না রেপার্টরি ছাড়া, যার জন্য আমি এটাকে আগে বললাম। একটি পেশেন্ট ছিল, ৩৭ বছর বয়স, একজন মহিলা রোগী, ৩৭ বছর, মাথায় যন্ত্রণা, ৬ বছর থেকে ভুগছেন, সর্দি লাগার প্রবণতা, অ্যালার্জি অনেক বেশি, সর্দি লাগলে হাঁপানি হয়, ভীষণ কষ্ট পায়। এই যে অ্যালার্জি, আজ থেকে আমি ২০ বছর আগেও এত বেশি অ্যালার্জির প্রবণতা আমি দেখিনি, এবং রোগের এত বেশি জটিলতা আমি ২০ বছর আগেও দেখিনি, ২০ বছর আগেও আমি দেখিনি। এত জটিলতা দেখিনি, এত জটিলতা এখন হয়েছে। এই জটিলতাগুলো কেন? মানুষ যদি এত ভালো চিকিৎসা পাবে তাহলে তারা সুস্থ হবে, কিন্তু এত জটিল হবে কেন? অ্যালার্জি হচ্ছে একটা সিমটম, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়ার একটা প্রতিক্রিয়া, সিমটম। অ্যালার্জি কোনো রোগ নয়। তাহলে মানুষ যদি সুস্থ হবে তাহলে তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা এত কমে যাবে কেন, এত তলানিতে যাবে কেন? এইসব ব্যক্তিদের যদি কোনো একটি রোগ হয় তারা তো আর সুস্থ হতে পারবে না, যার জন্যে ক্রমান্বয়ে তারা ভুগতে থাকে, এ রোগে ও রোগে সে রোগে ভুগতেই থাকে, চির রোগে ভুগতে থাকে, সুস্থ হতে পারে না। কারণ কি? আপনারা ভাববেন, এখানে আমি কারণ অন্য কারোর বিরুদ্ধে কোনো কিছু বলতে রাজি নই, তাই বললাম না, আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে বুঝে নেবেন। তা চলুন, ৩৭ বছর বয়সী একজন মহিলা রোগী, মাথায় যন্ত্রণা, ৬ বছর থেকে ভুগছেন, সর্দি লাগার প্রবণতা, অ্যালার্জি অনেক বেশি, সর্দি লাগলে হাঁপানি হয়, ভীষণ শ্বাসকষ্ট হয়। আমি জিজ্ঞাসা করলাম, সমস্যা নেই, কি মনে হয় বলুন। রোগী বলেন যে আমার ভয় হয় যে কোনো কিছু হয়ে যাবে, আমার ভয় হয় যে কোনো কিছু হয়ে যাবে, মাথার মধ্যে টিউমার হয়ে যেতে পারে বা খারাপ কিছু হয়ে যেতে পারে বলে খুব দুশ্চিন্তা হয়। আমি অনেক চিকিৎসা করেছি কিন্তু সুস্থ হতে পারলাম না, সবসময় কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। কারণ অনেকেরই দেখেছি মাথার যন্ত্রণা হতে হতে টিউমার হয়ে যায়, তা থেকে ক্যান্সার হয়ে মারা যায়। এই জন্য আমার খুব ভয়, ভাবি এত চিকিৎসা করছি মাথার যন্ত্রণা সারছে না কেন, আবার কোথায় যাব? আপনি আনন্দ স্ফূর্তি করেন, তাকে দেখতে ছিল বিষণ্ণ, একদমই বিষণ্ণ এবং দুশ্চিন্তিত। মনে আনন্দ ফুর্তি কিছু ছিল না, মনে কোনো হাসি ছিল না। না, আমার কোনো কিছুতেই আনন্দ হয় না, কোনো কিছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, কারোর কাছে গিয়ে একটু বসিও না, আমি কারোর কাছে যাই না, সবসময় আমি একাই থাকি। একা থাকতে ভালো লাগে, লোকজন হইচই ভালো লাগে না, বিরক্ত লাগে। আমি জিজ্ঞাসা করলাম, অসুস্থতা বেশি হলে মেজাজ কেমন থাকে? এগুলো হচ্ছে অ্যাডাপ্টেশন, এইগুলি হলো অ্যাডাপ্টেশন, অভিযোজন, নিজেকে কিভাবে খাপ খাওয়াচ্ছে। এই অসুস্থতা বৃদ্ধি পেলে তখন তার মন মেজাজের মধ্যে কি ধরনের মানে পরিবর্তন ঘটে, সেই জন্য এই প্রশ্নগুলো খুব খিটখিটে হয়ে পড়ে। আপনার স্বভাব সম্বন্ধে বলুন। রোগী বলেন, আমার সাহস কম, ভয় বেশি, কোনো কিছু হলে আমি বেশি বেশি ভেবে ফেলি, বেশি ভয় পাই, সবসময় সাবধানে থাকি, কোনো ঝামেলা অশান্তির মধ্যেই যায় না। পর্যবেক্ষণ ছিল
রুগী বেশি বেশি কথা বলছেন, মুখে হাসি নেই, বিষণ্ণ, মনমরা, এইগুলো ছিল। আমি তার মধ্যে যে জায়গাগুলোকে বেছে নিয়েছিলাম সেটা হলো, রুগী সর্বদাই নিজেকে রোগ 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 ভাবে। সে হচ্ছে চিররোগী, রোগ তার যেন ছাড়ে না, একটার পর একটা, একটার পর একটা রোগ লেগেই থাকে, রোগ রোগ ভাবনা। এটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস। হাইপোকন্ড্রিয়াসিস, অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াসিস। প্যাথোলজিক্যাল চেঞ্জ কিছু না থাকা সত্ত্বেও, বা সে যে রোগে ভুগছে, যে রোগ হয়েছে বলে মনে করছে, সেই রোগের প্রমাণ না থাকা বা সেই রোগের উপস্থিতি না থাকা সত্ত্বেও সে ধারণা করে সেই রোগের ভয়ে ভীত থাকে সর্বদাই, এবং রোগ রোগ বাতিল। এটা হলো হাইপোকন্ড্রিয়াসিস। অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াসিস এবং হাইপোকন্ড্রিয়াসিস একটা ম্যানিয়া, রোগ রোগ বাতিক, রোগ রোগ ম্যানিয়া। অ্যাংজাইটি ফিয়ার উইথ, তার মধ্যে অ্যাংজাইটি রয়েছে সবসময় উৎকণ্ঠা, উদ্বেগ, সেই সঙ্গে ভয় যে কোনো কিছু হয়ে যাবে ভবিষ্যতে। এটা অ্যাংজাইটির সঙ্গে ভয় আবার কি নেওয়া হলো? একদিকে যেমন তার মধ্যে প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছে, উৎকণ্ঠা, উদ্বেগ, আর একদিকে সে কারণ দেখিয়েছে যে অনেকেরই তো দেখা যায় যে মাথায় যন্ত্রণায় ভুগতে 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 তার ভিতরে টিউমার হয়ে যাচ্ছে এবং পরে ক্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে অতীত অভিজ্ঞতা তার আছে, এই জন্য এখানে ফেয়ার ওর সঙ্গে নেওয়া হয়েছে। এই জন্য অ্যাংজাইটি উইথ ফেয়ার। কোম্পানি অ্যাভারশন টু অ্যালোন অ্যামেল ভেন, তার আগে লোকজন ভালো লাগছে অসুস্থ অবস্থায়, কিন্তু এখন আর ভালো লাগে না। এগুলো হচ্ছে অ্যাডাপ্টেশন, এইভাবে সে নিজেকে খাপ খাওয়াচ্ছে। একা থাকলেই তার ভালো লাগে। কোম্পানি অ্যাভারশন টু ডিজায়ার ফর সলিটিউড, নির্জনে থাকতে চায়। হইচই, গ্যাঞ্জাম, কথাবার্তা, লোকজন একদমই ভালো লাগে না। এক্সাইটমেন্ট, নার্ভাস, সবসময় ভয়ে ভীত হয়ে থাকা, উত্তেজিত, সক্রিয়, উত্তেজিত। নার্ভাস, ভয়, ভয়ে ভয়ে থাকে, সবসময় ভয় 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 ভাব। ফিয়ার ইন এ ক্রাউড, ফিয়ার ইন এ ক্রাউড, ভিড়ের মধ্যে তার ভয়, ভিড় ভালো লাগে না। ফিয়ার থান্ডার স্টর্ম, এই অনুভূতিগুলো এখানে নেই, তবু আমি এখানে দিয়েছি। ফিয়ার থান্ডার স্টর্ম। থান্ডার স্টর্ম হচ্ছে কি, এমনই একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া যেখানে লাইটনিং হয় এবং বজ্রপাত হয়, প্রচুর গর্জন হয়, একটা ভয়ঙ্কর অবস্থা। সেই সাথে কি হয়, ঝড়, ঝঞ্ঝা ইত্যাদির মাধ্যমে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই ক্ষয়ক্ষতি হবার অভিজ্ঞতা তার রয়েছে, যার জন্য সে বলেছেন ওই যে মাথায় যন্ত্রণা হতে হতে তার ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায় এবং মারা যায়। এটা তার কাছে প্রচুর ক্ষয়ক্ষতি, অনেক বড় ক্ষয়ক্ষতি, থান্ডার স্টর্মের মতো। হেয়ার থান্ডার স্টর্ম। লকাসিটি ফিভার ডিউরিং, লকাসিটি ফিভার ডিউরিং, ফিভার হলে যে হিট হয়, শরীর গরম হয়, উত্তপ্ত হয়। এখন এটা হচ্ছে একটা হিট অবস্থা, এটাও হলো এর একটা হিট অবস্থা। ম্যানিয়া, ব্রেইন কনজেশন or irritation of brain from mania, mania from congestion or irritation of brain। ওই যে মাথার মধ্যে তার যন্ত্রণা আছে, মাথার মধ্যে চিন্তার যে কনজেশন, কনজেশন, ভিড় জমে, এইটাই হচ্ছে তার একটা ম্যানিয়া, বাচিকতা, যা থেকে সে নিজেকে কখনোই মুক্ত করে রাখতে পারে না। ফেরামফোর্স সম্বন্ধে আরো বিস্তারিত গত ভিডিওতে দেওয়া হয়েছে, গত দিনের জাস্ট ভিডিওতে দেওয়া হয়েছে। অ্যালার্জি, হাঁচি, হে ফিভার, এইসব নিয়ে যে থার্ড পার্ট করা হয়েছে, থার্ড পার্টে ফেরামফোর্স সম্বন্ধে কিছু আলোচনা দেওয়া হয়েছে, আপনারা ওটাও দেখে নিতে পারেন এবং এইখান থেকে এটুকুনি শোনেন, তাহলে ফেরামফোর্স সম্বন্ধে বুঝে যাবেন। ফেরামফোর্স সম্বন্ধে আরো বিস্তারিত বিষয় রয়েছে, তো সেগুলো সব এখানে আলোচনা করা যাচ্ছে না। কেমন লাগলো আলোচনা?
থেরামফসকে আমরা শুধু ওই জ্বর অবস্থায় শুধু ব্যবহার করি বা ইনফ্লামেশনের একেবারে শুরুতেই ব্যবহার করি। ধাতুগত অবস্থা সম্বন্ধে আমরা অবগত নয়। তো ধাতুগত অবস্থা সম্বন্ধে আরো বিস্তারিত জার্নি রয়েছে, সেইগুলো পড়লে পরে জানলে পরে তাহলে থেরামফসকেও আমরা প্রায়ই ব্যবহার করতে পারবো। তাহলে ভয়ার্থ মেডিসিনগুলোর মধ্যে ফেরামফস একজন। তো ফেরামফসের কাজ তো আর অন্য কেউ করতে পারবে না, এই জন্য ফেরামফসের ধাতুগত অবস্থার সাথে ফেরামফসকেই ব্যবহার করতে হবে, না হলে আপনি হাজার মেডিসিন দিয়েও তাকে সুস্থ করতে পারবেন না। এখন ওইখানে আমার যে একটা প্রশ্ন ছিল সেটা হলো যে মেডিসিন যদি ধাতুগত অবস্থা সদৃশ হয়ে যায় তাহলে ওই মেডিসিনটি তার যে মায়াজম সেই মায়াজমের সদৃশ্য হবে কি হবে না, এই ব্যাপারে আপনাদের ধারণাটা একটু বলুন, একটু ফটাফট বলবেন। মেডিসিন যদি পেশেন্টের ধাতুগত অবস্থার সদৃশ হয়ে যায় তাহলে সেই ব্যক্তির মধ্যে যে মায়াজম গুলো বিরাজ করছে ওষুধটি সেই মায়াজমের সদৃশ হয়ে যাবে কিনা, সদৃশ অটোমেটিক্যালি সদৃশ হয়ে যাবে কি যাবে না। আপনি মায়াজম সম্বন্ধে চিন্তা করেন না করেন, আপনি মায়াজম সম্বন্ধে কোনো ধ্যান দেন বা না দেন, আপনি মায়াজমের সাথে মিল করতে চেষ্টা করেন বা না করেন, আপনি লক্ষণ সদৃশ্যে সিমিলিমাম ঔষধ রুগীর মধ্যে প্রয়োগ করলে রুগীর মধ্যে যে মায়াজম রয়েছে ওই ওষুধটি অটোমেটিক্যালি তার মায়াজমের সদৃশ হয়ে যাবে না হবে না, হ্যাঁ বা না। একটু লিখবেন প্লিজ, প্লিজ একটু লিখবেন, আপনাদের ধারণা দেখি কি রয়েছে। ডাক্তার সেন্টার ফর অ্যাডভান্স হোমিওপ্যাথি বলেছেন হবে। আর কেউ যারা মায়াজম নিয়ে বেশি কাজ করেন, মায়াজম নিয়ে যারা ভাবেন, একটু বলুন না, একটু বলুন প্লিজ, একটু তাড়াতাড়ি বলুন, আপনাদের ধারণাটা দেখি কি রয়েছে। ডাক্তার বিমান পাল, এস মায়াজমের সদৃশ হয়ে যাবে। আর কেউ, আপনাদের ধারণাটা দেখি মায়াজম সম্বন্ধে ওষুধ সম্বন্ধে, মানে কতটা ক্লিয়ার করতে পেরেছি, কতটা ক্লিয়ার করতে পেরেছি। এইটা হচ্ছে ধরুন একটা বডি, এইটা একটি বডি, এ অসুস্থ, এটা একটা বডি, এই বডিটা একটা মানুষ, এ অসুস্থ। তো অসুস্থ হলে কি হচ্ছে, এর মধ্যে সিমটম রয়েছে, রোগের সিমটম আছে, রোগীর সিমটম আছে, রোগীর যে স্বভাবগত বৈশিষ্ট্য তা রয়েছে, এবং এর মধ্যেই যে মায়াজম গুলোর দ্বারা প্রভাবিত হয়ে রোগী অসুস্থ হচ্ছে সেই মায়াজমের প্রভাব রয়েছে, সব কিছু ওতপ্রোতভাবে জড়িত হয়ে একটা জটিল জগাখিচুড়ি অবস্থা সৃষ্টি করে সে অসুস্থ হচ্ছে। এখন আপনি মায়াজম যে এর মধ্যে রয়েছে, মায়াজমের অস্তিত্ব এর মধ্যে বিরাজমান বিদ্যমান রয়েছে, তার কথা আপনি ভুলেই গেছেন, তার কথা মনে নেই। এখন এই যে অসুস্থ হয়েছে, এই অসুস্থতার সাথে যে প্রতিক্রিয়া, সেই মানে অভিযোজনের সাপেক্ষে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াগুলোকে ধরে আপনি এই সদৃশ ওষুধটি নির্বাচন করলেন। এটি হলো একটি রুগী, এই রুগীর মধ্যে আছে আপনার রোগ, মায়াজমের প্রভাব এবং রুগীর স্বভাব চরিত্র বৈশিষ্ট্য সবকিছু রয়েছে, সে সঙ্গে রোগের লক্ষণ রয়েছে। এখন এর সদৃশ একটি ওষুধ আপনি এটাকে নির্বাচন করলেন। তো এইটাকে যখন নির্বাচন করলেন তখন আপনি মায়াজমের কথা ভুলে গেছেন, মায়াজমের কথা আপনার মনে নেই। তো এটা যখন এর সদৃশ হয়ে গেল, একেবারে এইরকম সদৃশ হয়ে গেল, তখন মেডিসিনটি এই ব্যক্তির মায়াজমের সদৃশ হয়ে যাবে কি হবে না, আপনাদেরকে ধারণা বলুন। মায়াজমের সদৃশ হয়ে গেল কি গেল না?
বলুন এই সম্বন্ধে আগে আগে কথা হোক, তারপর অন্য কথা বলেন। আপনাদের ধারণা কি? যারা রয়েছেন আমার সাথে তারা কি বলছেন? হবে। আর আর কেউ? আর কেউ বলুন। মায়াজম 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 নিয়ে মাতামাতি, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হোক। আমি কোনো বিতর্ক যেতে চাই না। আমি আমার ধারণায় পরিচালিত হতে চাই, যা অর্গানন এবং রেপার্টরি ও ম্যাথমেটিকার ভিত্তিতে। আমরা আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা দেখাচ্ছি, বাস্তব। আর কেউ বলছেন না। অতএব তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। আমি আপনাদের একটা কথা বলি, আপনাদেরকে রোগীর লক্ষণ দেব না, কিন্তু মায়াজমগুলো দেব। সদৃশ ওষুধ নির্বাচন করতে পারবেন? বলুন। ব্যক্তির লক্ষণগুলোকে দেব না, ব্যক্তির কোনো লক্ষণ আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু মায়াজমের লক্ষণগুলো দেওয়া হবে। বিষয়টা কেমন পরিষ্কার করে বললে, যেমন রোগীর ক্ষত প্রবণতা রয়েছে, গায়ে কেটে গেলে আর শুকাতে চায় না, ঘাম প্রচুর রয়েছে, দুর্গন্ধও রয়েছে, এগুলো রয়েছে, এগুলো আপনাকে দেওয়া হলো। মানসিক লক্ষণগুলো আর আপনাকে দেওয়া হবে না। টিউমার আছে, আঁচিল আছে, সর্দি ঠান্ডা লাগার প্রবণতা আছে, উদরময় আছে, বর্ষায় বৃদ্ধি আছে, এগুলো সব আছে। আর আপনাকে কোনো লক্ষণ দেওয়া হবে না। গোপন প্রিয়তা আছে, সাইকোটিক মায়োজমের এই লক্ষণগুলো আপনাদের দেওয়া হলো, আর কিছু দেওয়া হবে না। আপনাকে সদৃশ ওষুধ নির্বাচন করে দিতে হবে মায়োজম ধরে, লক্ষণ দেব না। চুলকানি আছে, ঘা আছে, প্যাঁচড়া আছে, ভীষণ চুলকায়, সবকিছু আছে। অনেক বুদ্ধি আছে, বুদ্ধিদীপ্ত আছে, ক্ষুধা ভালো আছে, খাবার প্রতি লোভ ইচ্ছা আছে, মানুষের মঙ্গল করার ইচ্ছাগুলো রয়েছে, এইগুলো দেওয়া হবে। মানসিক লক্ষণগুলো আর দেওয়া হবে না। বলুন, মেডিসিন নির্বাচন করা সম্ভব হবে কি? ভাববেন, বিষয়গুলো কিনে ভাববেন। সদৃশ ওষুধ নির্বাচন করতেই ঘাম ছুটে যাচ্ছে, তখন আবার যদি মায়োজমের ব্যাপারটাকে ফের উল্টে নিয়ে চেষ্টা করা হয় একটা একটা করে লাইন ধরে, এটা শরিক মায়োজম, এটা সাইকোটিক মায়োজম, এটা সিফিলিটিক মায়োজম, এইসব ধরে, মানে সে মশা মারতে কামান দাগার সমান। তো যাই হোক, যার যেদিকে অভিজ্ঞতা আছে সে সেই দিকেই কাজ করবেন, এটাই স্বাভাবিক। আজকের আলোচনা আর আমি বাড়াচ্ছি না, এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানান। এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, সেখানে আরো অনেক ভিডিও রয়েছে। আপনারা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রচুর ভিডিও সেখানে আরো রয়েছে, আপনারা অনেক উপকৃত হতে পারবেন, এটা আমার ধারণা। আমি এটুকু বলতে পারি, আপনি 60 বছরই প্র্যাকটিস করেন আর 40 বছরই প্র্যাকটিস করেন, আমার আলোচনা আপনাকে পথ দেখাবেই দেখাবে, আমার আলোচনা আপনাকে চাঙ্গা করবেই করবে, আমার আলোচনা আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবেই করবে, এটা আমার বিশ্বাস। যদি তারা আমার আলোচনাকে বুঝতে পারেন, যদি তারা আমার আলোচনাকে বুঝতে পারেন, তবে আলোচনাকে বুঝতে না পারলে হবে না, এটা হচ্ছে ঘটনা। কেমন লাগলো আলোচনা বলুন।
আমার আলোচনা কেমন লাগলো? কেউ যদি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান, ওটা পে ক্লাস, অল্প পয়সার বিনিময়ে ওখানে পড়াশোনা করানো হয়, যেখানে প্রতি সপ্তাহে একদিন ক্লাস নেওয়া হয় এবং সেখানে অনেক ডিপলি আলোচনা হয় বিভিন্ন মেডিসিনের জার্নি, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সঙ্গে যে কম্পারেটিভ মেডিসিনগুলো রয়েছে সেগুলো, এবং সপ্তাহে বেশ কতগুলো লাইভ কেস প্র্যাকটিক্যালি দেখানো হয়। আমরা ওই সমস্ত কেসগুলোকে ফেসবুকে আনতে চাই না, প্রাইভেসির কারণে। অনেকেই দেখেছি ফেসবুকে বিভিন্ন জায়গাতে প্রচুর পেশেন্ট দিতে পারেন, কিন্তু আমরা পারি না। আমাদের কাছে পেশেন্টগুলো ফেসবুকে দেওয়ার জন্য কনসিডার করেন না, যার জন্য সমস্যা হয়। তাছাড়াও বিষয়টা হচ্ছে পেশেন্টের অনেক চাপ, ফলে আমাদের এগুলো দেওয়া দরকার হয় না। তো আমাদের সাথে যে সমস্ত চিকিৎসক বন্ধুরা যুক্ত রয়েছেন, আমরা তাদের সঙ্গে শেয়ার করি সেই পেশেন্টগুলো, এবং পেশেন্টগুলোর ফলো আপ দেওয়া হয় ইত্যাদি। এইভাবে ওখানে পড়াশোনা করা হয়। কেউ রাজি থাকলে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আমার আলোচনা যাদের ভালো লেগেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।